বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। টানা দ্বিতীয় দিনে 90টি ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন বোমা বর্ষণ। দুদিনের হতাহত 100-র কাছাকাছি। জবাবে কুয়েত ও বাহরাইনের ঘাঁটিতে হামলা। পশ্চিমবঙ্গে নাবালিকা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সহিংসতার ঘটনায় গ্রেফতার অন্তত 40। অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশি এনকাউন্টারের তদন্তভার সিআইডির হাতে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন ও কার্যালয় চত্বরের ধ্বংসস্তূপের ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। সুপ্রিম লিডারের কার্যালয় থেকে বুধবার প্রকাশ করা হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার ক্ষয়ক্ষতির এই চিত্র। স্যাটেলাইট ইমেজের সঙ্গে মিলিয়ে ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে রয়টার্স। এতে দেখা যায় হামলার পর পুরোপুরি ধসে পড়েছে পুরো স্থাপনা। তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে সেটি নিশ্চিত নয়। এটি এখন পর্যন্ত হামলার পর খামেনির বাসভবন ও কার্যালয়ের সবচেয়ে স্পষ্ট ছবি। গত 28 ফেব্রুয়ারি খামেনির অবস্থান লক্ষ্য করে যৌথ হামলা চালানো হয়, যাতে প্রাণ যায় তৎকালীন সর্বোচ্চ নেতা ও তার 14 মাস বয়সী নাতনি সহ পরিবারের বেশ কয়েকজন সদস্য। আরও ভয়াবহ রূপ নিয়েছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ। টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বোমাবর্ষণ করেছে যুক্তরাষ্ট্র। আঘাত এনেছে 90টি লক্ষ্যবস্তুতে। দক্ষিণ পূর্বাঞ্চল পর্যন্ত বেড়েছে অভিযানের পরিধি। 5 প্রদেশে দুদিনে প্রাণহানির শিকার 14 জন, আহত 78 জন। পাল্টা জবাব দিয়েছে ইরানও হামলা চালিয়েছে কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে। আক্রান্ত একাধিক সামরিক স্থাপনা। যুদ্ধবিরতি কার্যকরের পর সবচেয়ে বড় হামলার শিকার হলো ইরান। দ্বিতীয় রাতের টার্গেট দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় 5টি প্রদেশ। বিস্ফোরণের খবর পাওয়া গেছে 10টির বেশি শহরে। হামলার শিকার কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস, সিরিক, বুশের, আবু মুসা, জাজ, কোকেশম দ্বীপ। টানা দ্বিতীয় রাতে অভিযানের পরিধি বেড়েছে দক্ষিণ পূর্বাঞ্চল পর্যন্ত। বোমা ফেলেছে ইরান শার, কোনারাক ও সাবাহারেও। টার্গেট করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার, মিসাইল ও ড্রোন সংরক্ষণাগার। সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক এলাকা, হাসপাতাল, বিমানবন্দর ও নৌ ট্রাফিক কন্ট্রোল সেন্টারেও হয়েছে হামলা। মাশহাদের কাছাকাছি 2টি সেতুও বিধ্বস্ত হয়েছে। হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতায় হুমকি তৈরির অভিযোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে অভিযান চলবে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। ড্রোন ও মিসাইল দিয়ে যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব দিয়েছে ইরানও। কুয়েতে ক্যাম্প আরিফজান ঘাঁটি ও আলী আল সালেম বিমান ঘাঁটির লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে আইআরজিসি। বাহরাইনে টার্গেট করা হয়েছে জুফায়ের ও শেখ ইসা ঘাঁটি। দেশটিতে মার্কিন 5ম নৌবহরের ঘাঁটি থেকেও ধোঁয়া উঠতে দেখা গেছে। শোনা গেছে একাধিক জোরালো বিস্ফোরণের আওয়াজ। গেল সোমবার মার্কিন নৌবাহিনীর সহায়তায় ওমানি রুট দিয়ে হরমুজ পার হওয়ার চেষ্টা করায় 3টি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে মিসাইল ছুড়েছিল ইরান। জবাবে মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত স্থায়ী হতে পারে কয়েক সপ্তাহ পর্যন্ত। হোয়াইট হাউস কর্মকর্তাদের বরাতে এমন শঙ্কার কথা জানিয়েছে মার্কিন গণমাধ্যম এক্সিওস। যুদ্ধ নিয়ে অনমনীয় অবস্থানের কথা জানান দিয়েছে দুই দেশের নেতারাও। 20 গুণ বেশি শক্তিতে ইরানের হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিশ্রুতি ভঙ্গের মূল্য দিতে হবে ওয়াশিংটনকে, আঘাত করলে পেতে হবে পাল্টা আঘাত, এমন হুমকি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের কালিভা। আবারও মুখোমুখি সংঘর্ষে যুক্তরাষ্ট্র ইরান। হরমুজ প্রণালীকে ঘিরে অনমনীয় সুর দুপক্ষেরই। হোয়াইট হাউসের কর্মকর্তাদের সূত্রে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে দীর্ঘমেয়াদী সংঘাতের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের পরবর্তী পদক্ষেপের উপর নির্ভর করে পাল্টাপাল্টি হামলা গড়াতে পারে কয়েক সপ্তাহ পর্যন্ত। ইরানের প্রতিটি হামলার জবাব আরো 20 গুণ শক্তিতে ফেরত দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও জোরদার অভিযান চালানো হবে বলেও জানান। তাদের প্রতিটি আঘাতের বিপরীতে আমরা 20টি আঘাত করেছি। এভাবে যখনই আমাদের উপর হামলা হবে 20 গুণ জবাব দেব। যখনই আক্রমণ করেছে তার চেয়ে অনেক বেশি জোরালো জবাব দিয়েছি। জবাবে যুক্তরাষ্ট্রের প্রতি কড়া বার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখনো শেখেনি যে হুমকি ও প্রতিশ্রুতি ভঙ্গের মূল্য দিতে হয়। আঘাত করলে পাল্টা আঘাত পাবে মার্কিন বাহিনী। এছাড়া তিনি জানান, হরমুজ প্রণালী খুলবে শুধু ইরানের ব্যবস্থাপনায়, যুক্তরাষ্ট্রের হুমকিতে নয়। তবে হরমুজ প্রণালীতে 3টি কার্গো জাহাজে হামলার দায় এখনো স্বীকার করেনি ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথকে ঘিরে দুই মহলের সংঘাত আরো কতদূর গড়ায় তা নিয়ে উদ্বেগ আন্তর্জাতিক মহলের।
ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে ইচ্ছাকৃতভাবে সহায়তা করেছে নেটো। সামরিক জোটটির প্রধান মার্ক রুটের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। বুধবার নেটো সম্মেলনে ইরানের যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পক্ষে অবস্থান নিয়ে সেগুলোকে অত্যন্ত প্রয়োজনীয় বলে আখ্যা দেন মহাসচিব মার্ক রুটে। এমন মন্তব্যের নিন্দা জানিয়ে বৃহস্পতিবার সোশ্যাল হ্যান্ডেল এক্সে একটি পোস্ট দেন ইরানি মুখপাত্র। এতে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের সহায়তায় নেটো ও ইউরোপীয় দেশগুলোকে অভিযুক্ত করেন তিনি। দাবি করেন, নেটো মহাসচিবের আত্মস্বীকৃত মন্তব্যগুলোই নিশ্চিত করে যে সংঘাত চলাকালে ইউরোপ নিরপেক্ষ ছিল না। যেসব দেশ এই আগ্রাসনের সুযোগ করে দিতে ভূখণ্ড, সামরিক ঘাঁটি ও অবকাঠামো ব্যবহার করতে দিয়েছে, তারা এর পরিণতিতে নিজেদের দায় এড়াতে পারে না বলেও অভিযোগ করেন ইসমাইল বাঘাই। যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও গাজা ও লেবাননে নৃশংস হামলা চালিয়েছে ইসরায়েল। গাজায় একদিনের অভিযানে প্রাণ গেছে অন্তত 8 জনের। লেবাননেও প্রাণহানির শিকার 2 জন। বুধবার গাজার একাধিক অঞ্চলে হামলা চালিয়েছে আইডিএফ। প্রাণহানির পাশাপাশি আহত হয়েছে কয়েকজন। একই দিনে লেবাননের নাবাতিয়ে এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। হয়েছে হতাহতের ঘটনা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননে একাধিকবার যুদ্ধবিরতি ঘোষণা করলেও বারবারই শর্ত ভেঙেছে তেল আবিব। প্রায় নিয়মিত চালিয়ে যাচ্ছে হামলা। গত মার্চ থেকে চলমান আগ্রাসনে গাজা ও লেবাননে নিহত হয়েছেন প্রায় 5,500 মানুষ, আহত 16,000-এরও বেশি। তুরস্কে নেটো সম্মেলন শেষে আকস্মিকভাবে বিমান বদল করে আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেন কাতারের দেয়া নতুন বিমানে উঠলেন না তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। ইরানের সাথে আবারও সংঘাত শুরু হওয়ায় জেট বদলে নেপথ্যে নিরাপত্তা শঙ্কা ছিল কিনা তা নিয়ে চলছে গুঞ্জন। যদিও ঝুঁকির বিষয়টি উড়িয়ে দিয়ে ট্রাম্পের দাবি, ইউরোপের মার্কিন ঘাঁটিতে থাকা সেনাদের নতুন বিমান দেখার সুযোগ করে দিতেই নিয়েছেন এই পদক্ষেপ। প্রথমবার কাতারের দেয়া বিলাসবহুল বিমানের রাষ্ট্রীয় সফর ডোনাল্ড ট্রাম্পের। লাল সাদা নেভি ব্লু রঙের নতুন জেটে চড়ে তুরস্কের ন্যাটো সম্মেলনে যোগ দিতে যান তিনি। সম্মেলন শেষে আকস্মিক বিমান বদল। বুধবার কাতারের দেয়া বিমানের পরিবর্তে ট্রাম্প উঠলেন 3 দশকের পুরনো আগের বোয়িং VC-25 বিমানে। গন্তব্য ছিল যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্সের মিলডেন হল ঘাঁটি। একই ঘাঁটিতে পৌঁছায় নতুন বিমানটিও। এরপর সেখান থেকে আবার নতুন বিমানে চড়ে যুক্তরাষ্ট্র ফেরেন তিনি। আকস্মিক বিমান বদলের সপক্ষে ট্রাম্পের যুক্তি, ইউরোপে অবস্থানরত সেনা সদস্যদের বিমানটি ঘুরে দেখার সুযোগ করে দিতেই তার এই পদক্ষেপ। এটাকে ইউরোপের 1 বা 2-3টি বড় ঘাঁটিতে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আরো কয়েকটি ঘাঁটিতেই যাবে যাতে সেনারা বিমানটি দেখতে পারে, কারণ এটি সত্যিই অসাধারণ। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, পুরনো বিমানটি আকাশে ওড়ার সময় এর ট্রান্সপন্ডার সিগন্যাল ফ্লাইট ট্র্যাকারে ধরা পড়েনি, যা সাধারণত যুদ্ধাঞ্চলে প্রেসিডেন্টকে বহনের সময় ব্যবহৃত নিরাপত্তা কৌশল। তবে যুক্তরাজ্য, জার্মানি সহ অন্যান্য দেশের নেতাদের বিমান স্বাভাবিকভাবেই ট্র্যাক করা যাচ্ছিল। ন্যাটো সম্মেলনের মধ্যেই ইরানের সাথে যুদ্ধবিরতি শেষের ঘোষণা দেন ট্রাম্প। 2 দিন ধরে চলছে দুপক্ষের হামলা পাল্টা হামলা। এর মধ্যে আকস্মিক বিমান বদলের এই ঘটনা জন্ম দিয়েছে আলোচনার। তুরস্কের সাথে ইরানের সীমান্ত থাকায় নিরাপত্তা ঝুঁকির কারণে পদক্ষেপ কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা, কারণ আঙ্কারা পর্যন্ত হামলা চালানোর সক্ষমতা রয়েছে ইরানের। আগেও নিরাপত্তা বিশ্লেষকরা কাতারের দেয়া নতুন বিমানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। সমালোচকদের অভিযোগ, তড়িঘড়ি করে প্রস্তুত করার জন্য কাতারের দেয়া বিমানের পরিকল্পিত কিছু পরিবর্তন করা হয়নি। ভারতের পশ্চিমবঙ্গে শিশু ধর্ষণ ও হত্যার জেরে সৃষ্ট সহিংসতার অভিযোগে অন্তত 40 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশি এনকাউন্টারে নিহতের ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য পুলিশের সিআইডির হাতে। শাসক দলের একাংশ এই ঘটনার প্রশংসা করলেও অন্য অংশ এবং বিরোধীরা মাঝরাতে এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলেছে। পশ্চিমবঙ্গের বারুইপুরে 12 বছর বয়সী শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ে তোলপাড় চলছে রাজ্য জুড়ে। পুলিশের উপর হামলা, রাস্তা অবরোধ, অগ্নিসংযোগ এবং পিটিয়ে খুনের অভিযোগে অন্তত 40 জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। করার জন্য এই অভিযুক্ত পাশাপাশি ধর্ষণের অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর তদন্তভার এবার তুলে দেওয়া হয়েছে রাজ্য পুলিশের সিআইডির হাতে। পুলিশ জানায়, ঘটনার তদন্তের জন্য মঙ্গলবার মাঝরাতে অপরাধস্থলে নিয়ে যাওয়া হয় প্রভাসকে। অভিযোগ, সেখানে এক পুলিশ কর্মকর্তার
কোমর থেকে রিভলভার ছিনিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস। গুলিও ছোড়ে পুলিশকে লক্ষ্য করে। এরপর আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান বারুইপুর থানার এক কর্মকর্তা। ধুলো দিয়ে পালানোর চেষ্টা করে। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডিকে। পাশাপাশি চলছে বিচার বিভাগীয় তদন্ত। এনকাউন্টারের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র বিতর্ক। শাসক দলের একাংশ এই ঘটনার প্রশংসা করলেও অন্য অংশ এবং বিরোধীরা মাঝরাতে এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলেছে। নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বিরোধী দলগুলো। এদিকে শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর এলাকায় নিরাপত্তা আরো জোরদার করতে সূর্যপুর এলাকায় নতুন একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আপনার কি ভূমিকা ছিল? উল্লেখ্য, গত 4 জুলাই নিখোঁজ হওয়ার একদিন পর বারুইপুরের একটি পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ঘটনার পর ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে অন্যতম এক অভিযুক্তের মৃত্যু হয়। এর জেরে বিক্ষোভ ও রেল অবরোধে অচল হয়ে পড়ে এলাকা। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পারমাণবিক জ্বালানি শিল্পে ব্যবহারের জন্য ভারতকে ইউরেনিয়াম দেবে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন দুদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অ্যান্থনি আলবানিজ। চুক্তি অনুযায়ী শুধুমাত্র শান্তিপূর্ণ ব্যবহারের জন্য অস্ট্রেলিয়ার কাছ থেকে ইউরেনিয়াম কিনবে ভারত। তবে কোন সময়ের ব্যবধানে ঠিক কী পরিমাণ ইউরেনিয়াম কেনা হবে তা স্পষ্ট করা হয়নি চুক্তিতে। 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে দীর্ঘদিন ধরেই দেশটির সমৃদ্ধ ইউরেনিয়াম ভান্ডারের দিকে নজর নয়াদিল্লির। 2014 সালে উভয় দেশই একটি পারমাণবিক সহযোগিতা চুক্তিতে সম্মত হয়েছিল। তা সত্ত্বেও সীমিত রাখা হয় ইউরেনিয়াম রফতানি। মূলত সরবরাহ করা ইউরেনিয়াম কেবল বিদ্যুৎ উৎপাদনেই ব্যবহৃত হবে কিনা তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল অস্ট্রেলিয়া ভারতের। পাকিস্তানের সহিংসতাপ্রবণ বেলুচিস্তান প্রদেশে গেল 3 দিনে নিরাপত্তা অভিযানে প্রায় 100 জনের প্রাণহানি হয়েছে। এদের মধ্যে 42 জন পুলিশ ও সেনা সদস্য এবং 54 জনকে চিহ্নিত করা হয়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্য হিসেবে। তাদের বেশিরভাগই নিষিদ্ধ ঘোষিত বালুচ লিবারেশন আর্মি ও তেহরিকি তালেবানের সদস্য। এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় পাকিস্তান আইএসপিআর। গেল 72 ঘন্টায় বেলুচিস্তানের আফগান সীমান্তবর্তী বিভিন্ন চেকপোস্ট ও অঞ্চলে 3টি বড় ধরনের অভিযান চালায় পাক নিরাপত্তা বাহিনী। যৌথ অভিযানে অংশ নেয় পাকিস্তান সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা। 5 ক্রু সহ নিখোঁজ পাকিস্তানি কার্গো বিমানের ধ্বংসাবশেষ মিলেছে আরব সাগরে। 12 ঘন্টা ধরে অভিযান চালিয়ে বিধ্বস্ত আকাশযানটি খুঁজে পায় পাকিস্তান নৌবাহিনীর সদস্যরা। তবে হদিস মেলেনি ক্রুদের। নিখোঁজদের পরিচয় প্রকাশ করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে 5 ক্রু নিয়ে পাকিস্তানের শারজাহ থেকে করাচির উদ্দেশ্যে রওনা দেয় K2 এয়ারওয়েজের একটি কার্গো বিমান। উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে বিমানটির নেভিগেশন সিস্টেমে। মাত্র 3 মিনিটের মাথায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে নামতে শুরু করে বিমানটি। পর মুহূর্তেই রাডার থেকে হারিয়ে যায়। এরপর থেকেই আরব সাগরে চলতে থাকে উদ্ধার অভিযান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য গোপনে সোমালিল্যান্ডে সামরিক ঘাঁটি বানাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ফরাসি সংবাদ মাধ্যম লেমন্ডে প্রকাশ করেছে চাঞ্চল্যকর এই তথ্য। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণে গণমাধ্যমটি জানিয়েছে দেশটির বারবেরা বিমানবন্দরে গেল অক্টোবর থেকে চলছে সম্প্রসারণের কাজ। লোহিত সাগরের দক্ষিণের প্রবেশপথ হিসেবে পরিচিত বারবেরা বন্দর বিশ্বের সব দেশেরই আগ্রহের কেন্দ্রে। হুতিদের ঠেকাতে দীর্ঘদিন ধরেই সোমালিল্যান্ডে নজর ইসরায়েলের। সোমালিল্যান্ড সোমালিয়ার বিতর্কিত এই ভূখণ্ডের বারবেরা বন্দর পরিচিত লোহিত সাগরের দক্ষিণাঞ্চলের প্রবেশপথ হিসেবে। এডেন উপসাগরে অবস্থিত বারবেরা বন্দরের অবস্থান বাব এল মানদেব প্রণালীর কাছাকাছি। কৌশলগত গুরুত্বপূর্ণ সমুদ্র পথ থাকায় সোমালিল্যান্ডে নজর রয়েছে বিশ্বের সব পরাশক্তিরই। 1991 সাল থেকে নিজেদের স্বাধীন দাবি করে আসছে সোমালিল্যান্ড, যদিও মেলেনি আন্তর্জাতিক স্বীকৃতি। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই অবশ্য তাদের গত বছরের শেষ দিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে বিতর্কের জন্ম দিয়েছে ইসরায়েল। বিতর্কিত অঞ্চলটি নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য দিল ফরাসি সংবাদ মাধ্যম লেমন্ডে। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে দেখা যায় বারবেরা বন্দরে গোপনে সামরিক ঘাঁটি নির্মাণ করছে সংযুক্ত আরব আমিরাত। প্রতিবেদনে বলা হয়েছে নিজেদের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যবহারের জন্য এটি তৈরি করেছে তারা। মূলত হুতিদের বিরুদ্ধে ব্যবহারের জন্য সোমালিল্যান্ডের ভূখণ্ডে নজর রয়েছে তেল আবিবের। গণমাধ্যমটি জানায় বারবেরা শহরের কেন্দ্র থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত বিমানবন্দরের সম্প্রসারণ চলছে গত বছরের অক্টোবর থেকে। এখন পর্যন্ত 18টি ট্রেঞ্চ বা পরিখা খননের তথ্য মিলেছে। ভূগর্ভস্থ সব কাঠামো গোলাবারুদ রাখার স্থান বা জ্বালানি ট্যাঙ্কার হিসেবে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করছেন ইউরোপের সামরিক বিশ্লেষকরা। যদিও ঘাঁটি নির্মাণের তথ্যকে মিথ্যা দাবি করেছে সোমালিল্যান্ড কর্তৃপক্ষ।
বারবেরা বন্দর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে আবুধাবির বিতর্কিত প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। অভিযোগ রয়েছে অতীতে হুতি বিরোধী অভিযানে এই বন্দর ব্যবহার করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। ইসরায়েলে একটি বিউটি পার্লারে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন 18 নারী। বুধবার পূর্ব জেরুজালেমে এই ঘটনা হয়। কর্তৃপক্ষ জানায় বিউটি পার্লারটিতে সেবা নিতে যান বেশ কয়েকজন নারী। সেখানে থাকা জেনারেটর থেকে কার্বন মনোঅক্সাইড গ্যাস নির্গত হলে এক পর্যায়ে ভেতরে থাকা নারীরা অসুস্থ হয়ে পড়েন। পরে তদন্ত করে দেখা যায় জেনারেটরের গ্যাসের সিলিন্ডারে ত্রুটি ছিল। সেখান থেকে বিষাক্ত কার্বন মনোঅক্সাইড গ্যাস নির্গত হয়। আক্রান্তদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। আর এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিউটি পার্লারটির মালিক সহ 3 জনকে। নেটো সম্মেলনে আসা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের পিস্তল উপহার দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। প্রতিটি আগ্নেয়াস্ত্রে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের নাম খোদাই করে লেখা রয়েছে। এর পাশাপাশি প্রতিটি পিস্তলের সাথে দেওয়া হয়েছে সচল বুলেট। সক্ষমতা, আস্থা এবং বিশ্বাসের প্রতীক হিসেবে এই আগ্নেয়াস্ত্র উপহার দেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়। ইইউ নেতাদের পাশাপাশি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ব্রিটেনের প্রধানমন্ত্রী কেইর স্টারমারের হাতে তুলে দেওয়া হয় পিস্তল। আন্তর্জাতিক প্রক্রিয়া মেনে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থায় এসব অস্ত্র নেওয়া হচ্ছে নিজ নিজ দেশে। দক্ষিণ চীনে ভয়াবহ বন্যায় ভেসে গেছে একটি সাপের খামার। অন্তত 900 সাপ ভাসছে বানের পানিতে। এর মধ্যে রয়েছে বিষধর গোখরাও। ভেসে বেড়ানো সাপের লোমহর্ষক একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। অবশ্য সাপের কামড়ে কোনো প্রাণহানির খবর মেলেনি। পানের পানিতে ভাসছে শত শত বিষাক্ত সাপ, যেখানে রয়েছে বিষধর গোখরাও। দৃশ্যটি বন্যা কবলিত দক্ষিণ চীনের। সম্প্রতি বন্যার পানিতে সাপের ভেসে যাওয়ার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক ভাইরাল হয়েছে। চীনের দক্ষিণাঞ্চলীয় হেংজু নামের একটি গ্রামের ঘটনা এটি। দক্ষিণ চীনের চলমান বন্যায় গুয়াংশি ঝুয়াং অঞ্চলের একটি ব্রিডিং ফার্মের অন্তত 900 সাপ পানিতে ভেসে যায়। সেখানে বিষধর সহ নানা প্রজাতির সাপ পালন করা হতো। স্থাপনাটি পুরোপুরি বন্যার পানিতে ডুবে যাওয়ায় ছড়িয়ে পড়েছে সাপগুলো, যেগুলো ভেসে বেড়াচ্ছে বানের পানিতে। স্থানীয়রা বলছেন ভেসে যাওয়া সাপগুলোর বেশিরভাগই বিষহীন। অবশ্য বেশ কিছু প্রজাতির বিষাক্ত গোখরা সাপ রয়েছে সেখানে। এসব সাপের কামড়ে এখন পর্যন্ত কারো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। সাপগুলো উদ্ধারে বিশেষ জাল ও স্টান গান ব্যবহার করে চলছে বিশেষ অভিযান। এই তৎপরতায় 10 জনের একটি দল মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন। সাম্প্রতিক বন্যায় ডুবে গেছে দক্ষিণ চীনের বেশ কয়েকটি প্রাণী আশ্রয় কেন্দ্র। ভেসে গেছে শত শত বিড়াল, কুকুর ও অন্যান্য প্রাণী। মৌসুমী ঝড় মেইসাকের কবলে গেল কয়েকদিন ধরেই বিপর্যস্ত দক্ষিণ চীন। টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা এবং বহু ভূমিধস হয়েছে। আকস্মিক পাহাড়ি ঢলে জনপদ ভেসে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। শান্তি বেশি দিন টিকল না মধ্যপ্রাচ্যে। জুনের মাঝামাঝি সময় স্বাক্ষরিত যুদ্ধবিরতির সমঝোতার স্মারকটি যে এতটাই ক্ষণস্থায়ী হবে তা বোধহয় কেউ ভাবেননি। খাতা কলমের চুক্তিকে উপেক্ষা করে পারস্য উপসাগরের আকাশ এখন আবার যুদ্ধ বিমানের গর্জন আর ক্ষেপণাস্ত্রের আলোয় লাল হয়ে উঠেছে। পূর্ণাঙ্গ যুদ্ধে ফেরার হুমকি দেওয়ার ঠিক একদিন পরে ইরানের উপর দ্বিতীয় দফায় বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি হরমুজ প্রণালীর মতো আন্তর্জাতিক নৌপথে বাণিজ্যিক জাহাজে বারবার আঘাত এনে ইরান নিজেই এই চুক্তির শর্ত ভেঙেছে। আর তাই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ক্ষণস্থায়ী সেই শান্তি প্রক্রিয়া। বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ তুলে 7 জুলাই প্রথম দফায় 80টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছিল মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। সে রেশ কাটতে না কাটতে 8 জুলাই দিবাগত রাতে ও 9 জুলাই ভোরে শুরু হয় দ্বিতীয় দফার হামলা, যা ছিল অত্যন্ত সুনির্দিষ্ট এবং জোরালো। সেন্টকমের দাবি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও নিরীহ নাবিকদের উপর হামলা চালানোর ইরানের সক্ষমতা গুঁড়িয়ে দিতে এই হামলা। এক রাতের ব্যবধানে তারা পূর্ব ও দক্ষিণ ইরানের ইরান শহর বন্দর আব্বাস, চাবাহার, বুশেহরের পাশাপাশি উত্তর পূর্ব আক্কালা শহরের অন্তত 90টি সামরিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে। এর মধ্যে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোনের গোপন মজুদ এবং নৌবাহিনীর লজিস্টিক অবকাঠামো রয়েছে। একই সঙ্গে বোমার আঘাতে ধূলিসাৎ হয়ে গেছে চাবাহারের একটি সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ার এবং আক্কালার একটি গুরুত্বপূর্ণ রেল সেতুও। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার তথ্য অনুযায়ী ইরান শহর বিমানবন্দরে বোমা বর্ষণের সময় এক দমকল কর্মী নিহত হয়েছেন। আর এর আগের দিনের হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের বিমান ও নৌবাহিনীর 8 সদস্য।
তেহরানও এই আক্রমণ মুখ বুজে সহ্য করেনি। মার্কিন বোমাবর্ষণের কয়েক ঘন্টার মধ্যে মধ্যরাতের নিরাপত্তা ভেঙে বাহরাইন ও কুয়েতে বেজে ওঠে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন। তবে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের আকাশসীমা লক্ষ্য করে ধেয়ে আসা রকেট ও ড্রোন প্রতিহত করছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা। পরবর্তীতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি নিশ্চিত করেছে তারা কুয়েত ও বাহরাইনে থাকা মোট 4টি মার্কিন সামরিক ঘাঁটিতে সফল হামলা চালিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারিও দিয়েছে ইরান। তাদের কথাই স্পষ্ট, আঘাত হানলে পাল্টা মার খেতেই হবে। এই রক্তক্ষয়ী বিরোধের মূল কারণ লুকিয়েছিল চুক্তির তথাকথিত পঞ্চম ধারায়, যেখানে বলা হয়েছিল ইরান পরবর্তী 60 দিনেই জলপথে বাণিজ্যিক জাহাজে নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করবে। ইরান এই ধারাটিকে ব্যাখ্যা করেছে এইভাবে, হরমুজ প্রণালীর একক মালিক ও ব্যবস্থাপক তারা নিজেই, ফলে তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ সেখান দিয়ে গেলে তারা হামলা চালাবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে বিশ্ব অর্থনীতির জন্য অপরিহার্য এই আন্তর্জাতিক নৌরুটে ইরানের এমন খবরদারি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যুদ্ধবিরতি যে আনুষ্ঠানিকভাবে শেষ তাই স্পষ্ট করেই জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি পূর্ণাঙ্গ যুদ্ধের চেয়ে চড়া মাসুল আদায়ে বেশি বিশ্বাসী। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা ওদের উপর 20-1 অনুপাতে আঘাত এনেছি। ওরা যতবার আঘাত করবে আমরা 20 গুণ বেশি শক্তি নিয়ে আছড়ে করব। আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে ট্রাম্প ইরানকে লক্ষ্য করে আরো 3টি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, প্রয়োজন হলে ইরানের উপর আবারও কঠোর নৌ অবরোধ আরোপ করা হবে, দেশটির বিদ্যুৎ ও পানি শোধনাগার লক্ষ্য করে হামলা চালানো হবে এবং পরিস্থিতি তৈরি হলে স্থলবাহিনী পাঠিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপের নিয়ন্ত্রণও নেওয়া হতে পারে। যদিও ট্রাম্পের এই আগ্রাসী ভূমিকার তীব্র সমালোচনা করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স এবং এলিজাবেথ ওয়ার্নের। তাদের মতে ট্রাম্পের এই জেদ কেবল মার্কিন করদাতাদের অর্থ নষ্ট করছে না, বরং বহু মার্কিন নাগরিকের জীবনকে ঠেলে দিচ্ছে চরম ঝুঁকিতে। শান্তির সুতো ছিঁড়ে যাওয়ার পর মধ্যপ্রাচ্যের এই পারদ এখন কোথায় গিয়ে ঠেকে সেদিকেই এখন নজর সবার। তুরস্কের রাজধানী আঙ্কারায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর 2 দিনব্যাপী অত্যন্ত গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলন। ইউক্রেনকে $80 বিলিয়ন নতুন সহায়তা প্যাকেজ প্রদান এবং মধ্যপ্রাচ্যে ইরানের সাথে যুদ্ধের পর এই বৈঠকটি ন্যাটোর জন্য ছিল এক বড় মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ। তবে প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির সমস্ত আলোচনার আড়ালে এই সম্মেলনকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক আকস্মিক ও বিতর্কিত ঘোষণা। তেহরানের সাথে ওমান চুক্তি বাতিলের পাশাপাশি ট্রাম্প 1 বছর পর আবারও ডেনমার্কের স্বায়ত্তশাসিত দ্বীপ গ্রিনল্যান্ডকে আমেরিকার নিয়ন্ত্রণে নেয়ার দাবি তুলেছেন প্রকাশ্য টেবিলে। আন্তর্জাতিক রাজনৈতিক মহলে তাই এখন নতুন করে তীব্র কৌতূহল, এত ঝড়ঝাপটা ও যুদ্ধের পরেও গ্রিনল্যান্ডের দিকে কি এখনো নজর আছে ট্রাম্পের? ডোনাল্ড ট্রাম্প আঙ্কারার এই সম্মেলনে ডেনমার্ককে এক হাত নিয়ে স্পষ্ট করে বলেছেন, গ্রিনল্যান্ড আমেরিকার নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও ডেনমার্কের কাছে এর কোনো মূল্যই নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস টেনে ট্রাম্প দাবি করেন, হিটলার যখন মাত্র 1 দিনে ডেনমার্ক দখল করেছিল তখন মার্কিনিরাই মূলত গ্রিনল্যান্ডের সুরক্ষার দায়িত্ব নিয়েছিল। পরবর্তীতে বোকামি করে সেই বরফ ঢাকা দ্বীপটি ডেনমার্কে ফেরত দেয়া হয়েছিল বলে মনে করছেন ট্রাম্প। ট্রাম্পের অনাকাঙ্ক্ষিত মন্তব্য ন্যাটোর মঞ্চে উপস্থিত অন্য ইউরোপীয় নেতাদের মাঝে এক তীব্র অস্বস্তি ও ক্ষোভের জন্ম দিয়েছে। ট্রাম্পের প্রকাশ্য দাবির মুখে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন। তিনি স্পষ্ট ভাষায় একাধিকবার স্মরণ করিয়ে দিয়েছেন, গ্রিনল্যান্ড কোনো বিক্রির বস্তু নয় এবং ন্যাটোর প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় ডেনমার্ক সম্পূর্ণ প্রস্তুত। ইউরোপীয় ইউনিয়নও ডেনমার্কের এই সার্বভৌমত্বকে সমর্থন করে জানিয়েছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের একচ্ছত্র অধিকার কেবলই ডেনিশ ও গ্রিনল্যান্ডবাসীদের। তবে ন্যাটোর নতুন সেক্রেটারি জেনারেল মার্ক রুট কিছুটা ট্রাম্পের সুরে স্বীকার করেছেন, আর্কটিক অঞ্চলে চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক দাপট রুখতে গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থানকে অবহেলা করার একটুও সুযোগ নেই। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে ডোনাল্ড ট্রাম্প যে তার পুরনো চালগুলো ভুলে যাননি মোটেও, আঙ্কারায় তার বক্তব্য সেটি প্রমাণ করল। মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে কিছুটা সুস্থির হওয়ার মাঝেই গ্রিনল্যান্ড নিয়ে ইউরোপীয় মিত্রদের উপর এক নতুন মনস্তাত্ত্বিক চাপ তৈরি করলেন ট্রাম্প। এর শেষ কিভাবে হবে তা আসলে কেউই জানে না। আয়াতুল্লাহ আলী খামেনির শোক মিছিলে কেবল একটা শব্দই প্রতিধ্বনিত হয়েছে,
প্রতিশোধ প্রতিশোধ যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যেন নাগালেই পেয়েছিল প্রতিশোধের নেশায় মত্ত ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। সীমান্তের ওপারে ন্যাটো সম্মেলনে যোগ দিতে তুরস্কে অবস্থান করছিলেন ট্রাম্প। ইরানের ক্ষেপণাস্ত্র সীমার আয়ত্তের মধ্যেই ছিলেন তিনি। তবে সতর্কবার্তা পেয়ে সফরের শেষ মুহূর্তে উড়োজাহাজ পাল্টে তুরস্ক ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কাতারের উপহার দেওয়া নতুন বোয়িং 747 বিমান ব্যবহার না করে শেষ মুহূর্তে পুরনো এয়ারফোর্স ওয়ানে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প। এ পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছে, ইরানের সঙ্গে আবারও উত্তেজনা শুরুর পর নিরাপত্তাজনিত সতর্কতার কারণে ট্রাম্পকে এই পরামর্শ দিয়েছিল মার্কিন সিক্রেট সার্ভিস। মূলত ইরানকে বিভ্রান্ত করতেই ব্যবহার করা হয়েছিল এই কৌশল। ট্রাম্প অবশ্য নিরাপত্তা হুমকির কথা স্বীকার করেননি। তার দাবি, নতুন উড়োজাহাজটি আগে রওনা হয়ে ইংল্যান্ডের মিল্টন হিল এয়ারফোর্স ঘাঁটিতে যাবে, যাতে সেখানে অবস্থানরত মার্কিন সেনারা এই অসাধারণ বাহনটি কাছ থেকে দেখতে পারেন। তবে তিনি যে এখন ইরানের প্রধান টার্গেটে পরিণত হয়েছেন সেটাও অস্বীকার করেননি ট্রাম্প। বলেন, তাদের এক দল নেতা ছিল, তারা নেই। এরপর আরেক দল এলো, তারাও শেষ। এখন আরেক দল আছে, তারাও হয়তো থাকবে না। কে জানে, আমিও হয়তো থাকবো না, কারণ আমি এখন তাদের 1 নম্বর টার্গেট। নিকৃষ্ট ইরানিরা আমাকে খুন করতে চাইছে। ট্রাম্পের এমন উদ্বেগের পর শেষ মুহূর্তে বিমান পাল্টানোর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ফের দাবি করেন, পুরনো দিনের স্মৃতি মনে করতেই তিনি আঙ্কারা থেকে পুরনো এয়ারফোর্স ওয়ানে ফিরবেন। আর নতুন বিমানটি ইংল্যান্ডের মিল্টন হল ঘাঁটিতে যাবে, যাতে মার্কিন সেনারা সেটি ঘুরে দেখতে পারেন। ট্রাম্প এমন দাবি করলেও বিষয়টি ধোপে টিকছে না, কারণ তুরস্ক ছাড়ার সময়ও নজরে আসে কিছু অস্বাভাবিকতা। সাধারণত প্রেসিডেন্ট উড়োজাহাজে ওঠার সময় সফরসঙ্গী সাংবাদিকরা সেই দৃশ্য ধারণ করার সুযোগ পেলেও এবার খুব দ্রুতই বিমানে উঠে পড়েন ট্রাম্প। এছাড়া উড্ডয়নের আগেও যাত্রীদের জানালার শেড নামিয়ে রাখতে বলা হয়। পরে পুরনো এয়ারফোর্স ওয়ান ইংল্যান্ডের মিল্টন হল ঘাঁটিতে অবতরণ করলে সেখান থেকে ফের নতুন উড়োজাহাজে করে ওয়াশিংটনে ফেরেন ট্রাম্প। শেষ মুহূর্তে বিমান পরিবর্তনের সিদ্ধান্তের পর কাতারের দেওয়া নতুন বিমানটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ট্রাম্প তাড়াহুড়ো করে বিমানটি ব্যবহার শুরু করায় হয়তো বিমানটিতে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় অন্যান্য গুরুত্বপূর্ণ প্রযুক্তি পুরোপুরি যুক্ত করা সম্ভব হয়নি। অন্যদিকে পুরনো এয়ারফোর্স ওয়ানে এমন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যা শত্রুপক্ষের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের লক্ষ্য ভ্রষ্ট করতে পারে। এতে এমন প্রযুক্তি রয়েছে যা ক্ষেপণাস্ত্রের সেন্সরকে বিভ্রান্ত করে এবং প্রয়োজন হলে বিশেষ করে চ্যাফ ছাড়িয়ে ক্ষেপণাস্ত্রকে ভুল পথে নিয়ে যেতে পারে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।